কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। নমস্কার, শুরু করলাম চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম আপনার? শিলা চক্রবর্তী। শিলাদি, আপনি কোথায় থাকেন? আমি হরিনাবিতে থাকি। আচ্ছা, অনেকটা দূর থেকে আজকে শিল্পী বন্ধু আমাদের স্টুডিওতে হাজির হয়েছে তার কবিতা শোনাতে। আপনি প্রথম কোন কবিতা শোনাবেন? আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পূজারিণী কবিতাটি আবৃত্তি করতে চাই। বাহ! আর এই সকাল সকাল আড্ডা জংশন অনুষ্ঠান যদি কবিগুরুর কবিতা দিয়ে শুরু হয় তখন সত্যি মনটা ভালো হয়ে যায়। তাহলে কথা না বাড়িয়ে আমরা কবিতা শুনে নেব। নৃপতিবিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইল পাদ নখকণা তার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতের সতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুরনারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কেহ নাই ভাবে পূজা করিবার, এই কোটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসানে শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেটা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সমুকে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়া একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিনকিনি, চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতী রাখি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণীর পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনে ঘরে ঘরে কেউ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পদ জনহীন আধারে বিলীন কল কোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশি স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ বন্দিরা ধরে সন্ধ্যার ত্রাণ। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে,
এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখুনি ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে, প্রাসাদ কাননে নীরবে নির্ভীতে, স্তূপ পদমূলে নিভিল চকিতে শেষ আরতির শিখা। বাহ, খুব সুন্দর করে আজকের এই কবিতা দিদি আমাদের শোনালো। ওনার বাচনভঙ্গি এবং কণ্ঠস্বর বারবার মন ছুঁয়ে যাচ্ছিল। আপনার পরবর্তী কবিতা শোনার জন্য আমরা অপেক্ষায় আছি। পরবর্তী কোন কবিতা শোনাবেন? আমি এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা শোনাব। আচ্ছা, মানে কবিগুরুকে কেন্দ্র করি আর একটি কবিতা। আর কবিগুরুর কবিতা ছাড়া তো কোনো অনুষ্ঠান সম্পন্নই হয় না। তাহলে আমরা শুনে নেব সে কবিতা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে তার নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারার কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে বাতাসের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুর্নভী নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে, এলো মানুষ ধরা দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ে কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তের প্রদোষকালের ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আহা, চমৎকার! যত শুনছি আরো বেশি বেশি করে শুনতে ইচ্ছে করছে। দিদি, আপনি কতদিন ধরে কবিতা চর্চা করছেন? কবিতা চর্চা আমি ছোটবেলা থেকেই করি। আর কেমন লাগে করতে বলুন? খুব ভালোবাসি। আর বাড়িতে অনুপ্রেরণা বা উৎসাহ কারা যোগায়? হ্যাঁ, বাড়িতে দাদা দিদিরা উৎসাহ দিয়েছেন এতদিন। এখন আমার স্বামী, মেয়ে, জামাই, ছেলে সবাই আমাকে উৎসাহ দেয়। গোটা ফ্যামিলি সাপোর্ট করে। আপনার কাছ থেকে আরো কবিতা আমরা শুনবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আড্ডা জংশন অনুষ্ঠানে।
ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশনে অনুষ্ঠানে। আমরা আবারও চলে যাব শিল্পীর কাছে, জানতে চাইবো দিদি, আপনি তো কবিতা চর্চার পাশাপাশি লেখালেখিও করেন। হ্যাঁ, তো মূলত কবিতাও কি লিখি। লেখেন? হ্যাঁ, কবিতা লেখেন। কবিতা লিখি, ছোট গল্প লিখি। আচ্ছা, বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে, হ্যাঁ। আমরা সে বিষয়ে আসবো। তার আগে বলবো, আপনি তো কবিতার ক্লাসও করাচ্ছেন। আমাদের দর্শক বন্ধুরা যারা আপনার অনুষ্ঠান দেখছে, তারা এবং তাদের বাড়ির বাচ্চাগুলোকে যদি আপনার কাছে কবিতা শেখাতে চায়, নিশ্চয়ই শেখাতে পারে। এবং আপনার ঠিকানাটা যদি একটু বলে দেন, কোন জায়গায় ক্লাস করান? আমার ঠিকানা হরিনাবিতে। আচ্ছা, নদিয়া জেলা? না, এখানেই আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ছাড়িয়ে যে সোনারপুর রয়েছে, সোনারপুরের পর সুভাষ গ্রাম স্টেশন রয়েছে,
ওটা যেহেতু আমাদের বাড়ির কাছেই সুভাষচন্দ্র বোসের পৈতৃক ভিটা রয়েছে, ওখানে তো শেখান। ওই জন্যই ওই স্টেশনের নাম সুভাষগ্রাম, তো ওখান থেকেই যেতে হয় হরিনামিতে। তো আরো বিস্তারিতভাবে জানতে হলে দিদির সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। যোগাযোগের নাম্বারটা হচ্ছে 7439630317। নাম্বারটা আপনাদের জন্য আরও একবার 7439630317। এই নাম্বারে ফোন করে ওনার সাথে কথা বলতে পারেন এবং কবিতা ক্লাস করতে আগ্রহী থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর খুব সুন্দর করে দিদি যত্ন সহকারে আপনাদেরকেও কবিতা শেখাতে পারবে এবং ওনারও কবিতা শেখার মধ্য দিয়ে আরও একবার কবিতা চর্চা করতে পারবে। কারণ আমরা তো যত শিখি তত আরো বেশি করে শিখতে ইচ্ছা করে, এবং কাউকে শেখানোটাও একটা শেখা, অবশ্যই মানে শেখানোর মধ্য দিয়েও শেখা হয়। অবশ্যই। আপনার পরবর্তী কোন কবিতা আমরা শুনবো? আমি এরপর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র কবিতাটি বলি। বাহ, আমরা তাহলে শুনে নেব। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু যতক্ষণ আজ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। আহা, চমৎকার। যত শুনছি তত আর বেশি করে শুনতে ইচ্ছে করছে। আর কবিতার মধ্যে যে ভাষাগুলো ছিল, যে কথাগুলো ছিল, সেগুলো সত্যি অতি বাস্তব কথা। দিদি, আপনার লেখা তো পত্রিকায় প্রকাশ পেয়েছে, সেটা আমরা আগেই আলোচনা করেছি। তো যদি একটু জানান যে কোন পত্রিকায় কবে প্রকাশ পেয়েছে? এটা প্রত্যয় পত্রিকায় প্রকাশ পেয়েছে। এটা বাংলা হচ্ছে দশম বর্ষ, 1423 দশম বর্ষ। এটা হচ্ছে 1424, এটা একাদশ বর্ষ। আর এটা হচ্ছে দ্বাদশ বর্ষ। আমরা দিদির যে লেখা পত্রিকায় প্রকাশ পেয়েছে, সেই পত্রিকাগুলো দিদি আমাদের দেখালো, আমরা দেখলাম। আমি জানতে চাইবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যতে আর কি কি কাজ করতে চান বা কিভাবে এগিয়ে যেতে চান? আমি কবিতা তো বলবোই, এছাড়া কবিতা আমি লিখতে চাই। আচ্ছা, কবিতা বা ছোট গল্প, বিশেষ করে কবিতা। আচ্ছা, কোন বিষয়ে আপনার লেখা নিজের সবথেকে বেশি ভালো লাগে? মানে কোন বিষয়ে লিখতে পছন্দ করেন? আমি একদম মানে বাস্তব রিসেন্ট কোনো টপিক নিয়ে লিখতে আমি পছন্দ করি। মানে একদম বাস্তব চিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করেন। পরবর্তী কোন কবিতা শোনাবেন আমাদের? আমি স্বরচিত কবিতা, আমার মায়ের মৃত্যুর পরে আমি প্রথম কবিতা লেখা শুরু করি। মাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমি এই কবিতাটি বলছি। অতুলনীয় তোমার জীবন, তেমনি সুন্দর তোমার মরণ। উজ্জ্বল হয়ে থাক তোমার ত্যাগের মহিমা আপন সন্তানদের কাছে, যা তাদের হৃদয় মন্দিরেই আছে। সদা জাগ্রত হয় তোমার মুখখানি, যা সর্বদা বুদ্ধির দীপ্ততা আনি।
তুমি সকল সন্তানের মধ্যে এনেছো মিলন। তোমার সমস্ত জীবন উৎসর্গ করেছো সন্তানদের বুকে, শত সুখ বিসর্জন দিয়েছো সন্তানদের সুখে। তোমার এই শূন্যতা সহিতে পারি না, কেন মেনে নিতে পারি না তোমার এই মৃত্যুকে। তুমি তো এনেছো সকলের মধ্যে সেই পূর্ণতা, তবুও কেন মেনে নিতে পারি না তোমার এই মৃত্যুর অপূর্ণতা। এই যে নিয়তির অমোঘ বিধান, একে ঠেকানো যায় না, তাই তোমার মুখখানি মনে পড়ে অশ্রুজল বাদ মানে না। আমরা মাকে নিয়ে একটা লেখা দিদির কণ্ঠে শুনলাম। মা তো আমাদের সবার খুব আপন, এবং মাকে ছাড়া গোটা পৃথিবীতে আর কিছুই হয় না। মানে মা ছাড়া সবটাই অসম্পূর্ণ। মা শুধুই মা, মায়ের কোনো বিকল্প কিছু হয় না। দিদি, আপনার পরবর্তী নিবেদন কি থাকছে আমার দর্শক বন্ধুদের জন্য? আরেকটি আমার স্বরচিত কবিতা, এটা হচ্ছে দশভুজা। এটা আমার মেয়ে এবং সব মেয়েদের উদ্দেশ্যে। আচ্ছা, মানে নারী জাতিকে উদ্দেশ্য করে আপনি লিখেছেন। আমার স্বরচিত কবিতা আরেকটি বলছি। আমার দুর্গা সেই সেদিনের একরত্তি মেয়ে, সারাটা দিন কাটতো তার পুতুলের দিকে চেয়ে। বড় হয়ে যখন সে বুঝলো বাবা মায়ের ব্যথা, সংসারের হাল ধরতে সে ধরল সকলের মাথায় ছাতা। সাহসিকতা ও পরিশ্রমে এগিয়ে যেতে চায় আমার দুর্গার সাথে, তাই হার মানা দায়। এক হাতে বন্দুক ধরে ও অন্য হাতে খুন্তি, সারাদিন দুই হাতে তার কাজ থাকে অগুন্তি। সে যে আমারই দুর্গা, দুই হাতে দশভুজা হয়, তাই সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে সে পেয়ে গেল জয়। বাহ, খুব সুন্দর করে দিদির একটা ছন্দবদ্ধ কবিতা আমরা শুনলাম। আমাদের সময় প্রায় শেষ। ছোট্ট করে একটা কবিতা শোনাতে পারবেন দিদি? আপনার লেখা বা যে কোনো কবির লেখা, একদম ছোট্ট করে। আমার প্রথম 7 বছর বয়সে আমি স্টেজ পারফরমেন্স করেছিলাম। আমাদের স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, তার সেখানে আমি একটি কবিতা বলেছিলাম, কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা খুকির বালিশ। তা এখন আমি এটা দেখেই পাঠ করছি। আমার ছোট বালিশটিরে কি মিষ্টি বাই তুই, তোর উপরে মাথা রেখে রোজ আমি ঘুমোই। আমার জন্য তৈরি তুমি কেমন তোমার গা, তুলোয় ভরা তুলতুলে আর কিছুই ভারী না। আকাশ যখন ডাকছে বালিশ, ভাঙছে ঝড়ে দেশ, তোমার ভিতর মুখ লুকিয়ে ঘুমোই আমি বেশ। অনেক অনেক ছেলে আছে গরিব ছেলে হয়ে, মা নেই তাদের, ঘর বাড়ি নেই, রাস্তাতে ঘুম যায়। বালিশ তাদের নাই ঘুমোবার, আহা কি কষ্ট, শুধু শুয়ে ঘুম কি আসে, শরীর আড়ষ্ট। শীতের দিনে নেইকো কাপড়, প্রায় উলঙ্গ রয়। দেখো মা, আমার এদের কথা ভাবলে দুঃখ হয়। বাহ, খুব সুন্দর লাগলো আজকের এই অনুষ্ঠানে দিদিকে পেয়ে এবং পরপর কয়েকটি কবিতা শুনে। দিদি, আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে। এবং আপনার তো একটা ইউটিউব চ্যানেলও আছে, তো শ্রোতা বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান দেখছে তারা যদি সাবস্ক্রাইব করে, তারা কিন্তু আপনার কবিতা পাঠ সবটাই শুনতে পারবে। আমরা অনুষ্ঠান শেষ করব এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের চ্যানেল ভিশনের আড্ডা জংশনের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর রয়েছে আপনার জন্য গিফট কুপন। আর যার কণ্ঠে আমরা এত সুন্দর সুন্দর কবিতা শুনলাম, তার জন্য রয়েছে মেডেল। অনেক ধন্যবাদ। আপনার জন্য রয়েছে মেমেন্টো। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। ধন্যবাদ জানাই সমস্ত দর্শক বন্ধুদের এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে থাকার জন্য। ধন্যবাদ জানাই আমাদের আজকের শিল্পী বন্ধুকে। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।